আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। বাংলাদেশের চলমান রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রয়টার্সকে দেয়া একটি মন্তব্য, যেখানে তিনি বলেন যে জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারে। এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ। শনিবার ঢাকায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্যকে ইতিহাস বিচ্ছিন্ন, জনমতের বিকৃতি এবং গণ অভ্যুত্থানের আত্মত্যাগকে অস্বীকার করার শামিল বলে ব্যাখ্যা দেন। তার বক্তব্যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, ক্ষমতার উত্তরাধিকার, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থার প্রশ্ন একসঙ্গে উঠে আসে। সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, জনগণ যদি সত্যি শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরাতে চাইত, তাহলে বাংলাদেশের মানুষের অভ্যুত্থানের প্রয়োজন পড়ত না এবং প্রায় ২৪০০ মানুষের জীবন দিতে হতো না। তিনি বলেন, এই প্রাণহানি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি দীর্ঘ রাজনৈতিক নিপীড়ন ও কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ। তার মতে, জনগণের ইচ্ছা ইতিহাসে শুধু ভোটের বাক্সে নয়, বরং রাজপথে রক্ত ও প্রতিরোধের মাধ্যমেও প্রকাশ পায়। এই বাস্তবতাকে উপেক্ষা করে জনগণ চাইলে ধরনের বক্তব্য দেয়া রাজনৈতিকভাবে দায়িত্বজ্ঞানহীন। তিনি আরও বলেন, জনগণ ১৯৭৫ সালে বাকশালও চায়নি। একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়ার সেই প্রচেষ্টার বিরুদ্ধে মানুষের অসন্তোষই শেষ পর্যন্ত রাজনৈতিক বিপর্যয়ের দিকে দেশকে ঠেলে দেয়। আসিফ মাহমুদের ভাষায়, ইতিহাসে স্পষ্টভাবে দেখিয়েছে যে জনগণ কখনোই ক্ষমতার কেন্দ্রীকরণ বা পরিবারতান্ত্রিক রাজনীতিকে দীর্ঘমেয়াদে মেনে নেয়নি। এই প্রেক্ষাপটে তিনি বলেন, শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরিয়ে এনে জিয়াউর রহমান একটি বড় ভুল করেছিলেন এবং সেই ভুলের খেসারত দেশকে ৩ যুগ ধরে দিতে হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, সেই রাজনৈতিক সিদ্ধান্তের মূল্য শুধু রাষ্ট্র নয়, ব্যক্তিগতভাবেও অনেককে দিতে হয়েছে, যার মধ্যে খালেদা জিয়াও রয়েছেন। সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, কিছু রাজনৈতিক নেতা ক্ষমতার লোভে এতটাই অন্ধ হয়ে গেছেন যে তার মায়ের সঙ্গে কি ঘটেছিল সেটাও ভুলে গেছেন। তিনি এই মন্তব্যের মাধ্যমে সরাসরি নাম উল্লেখ না করলেও বিএনপির শীর্ষ নেতৃত্বের দিকে ইঙ্গিত করেন। তার বক্তব্য অনুযায়ী, ইতিহাসের ব্যক্তিগত ও রাজনৈতিক ট্র্যাজেডি থেকে শিক্ষা না নেয়াই বাংলাদেশের রাজনীতির অন্যতম বড় দুর্বলতা। তিনি বলেন, বিএনপি সাম্প্রতিক পদক্ষেপগুলোর মাধ্যমে জনবিরোধী অবস্থান নিয়েছে এবং শেখ হাসিনাকে রাজনীতিতে ফেরানোর কথা বলে তারেক রহমান একই ভুল করার পথে হাঁটছেন। এমন হলে এনসিপি জনগণকে সঙ্গে নিয়ে তার জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আসিফ মাহমুদ বলেন, এটি কোনো ব্যক্তিগত আক্রমণ নয়, বরং একটি রাজনৈতিক অবস্থান। তার মতে, রাজনীতি কেবল ক্ষমতায় যাওয়ার অঙ্ক নয়, বরং এটি জনগণের স্মৃতি, ত্যাগ এবং ভবিষ্যৎ আকাঙ্ক্ষার সঙ্গে গভীরভাবে যুক্ত। তিনি বলেন, যারা ক্ষমতার সমীকরণে নিজেদের অবস্থান শক্ত করতে গিয়ে এই বিষয়গুলো উপেক্ষা করেন, তারা শেষ পর্যন্ত জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তার বক্তব্যে বিএনপির সাম্প্রতিক রাজনৈতিক অবস্থানকে সেই বিচ্ছিন্নতার দৃষ্টান্ত হিসেবে তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে তিনি বিএনপির বিরুদ্ধে জুলাই সনদের বিরোধিতা করার অভিযোগও করেন। আসিফ মাহমুদ বলেন, জুলাই সনদ দেশের রাজনৈতিক সংস্কার ও গণতান্ত্রিক পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ দলিল, অথচ বিএনপি প্রকাশ্য ও পরোক্ষভাবে এই সনদের বিরোধিতা করছে। তিনি অভিযোগ করেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে পার্লামেন্টের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব নিয়ে কোনো সুস্পষ্ট ধারণা নেই। তার মতে, এটি প্রমাণ করে যে দলটি রাষ্ট্রের কাঠামোগত সংস্কার নিয়ে আন্তরিক নয়। তিনি বলেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব কেবল একটি নির্বাচনী পদ্ধতি নয়, বরং এটি একটি অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের ভিত্তি। এর মাধ্যমে ছোট দল, সংখ্যালঘু মতামত এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা সম্ভব। এই বিষয়ে নীরবতা বা অনাগ্রহ মানে জনগণের বৈচিত্র্যপূর্ণ মতামতকে অগ্রাহ্য করা। আসিফ মাহমুদের ভাষায়, বিএনপি এখনও পুরনো ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির গণ্ডির বাইরে বের হতে পারেনি। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও সংবাদ সম্মেলনে অভিযোগ তোলেন আসিফ মাহমুদ। তিনি বলেন, নির্বাচন কমিশন এনসিপির প্রার্থীদের ক্ষুদ্র কারণে শোকজ করছে, যা উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হচ্ছে। তার মতে, একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়। তিনি বলেন, নির্বাচন কমিশন যদি নতুন বা বিকল্প রাজনৈতিক শক্তিগুলোর প্রতি বৈষম্যমূলক আচরণ করে, তাহলে পুরো নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে। তিনি আরও বলেন, এনসিপি একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে আসা রাজনৈতিক শক্তি এবং তাদের প্রার্থীদের প্রতি এই ধরনের আচরণ জনগণের ভোটাধিকারকেও ক্ষুণ্ণ করে। নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কমিশন যেন তার সাংবিধানিক দায়িত্ব পালনে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখে, অন্যথায় জনগণের আস্থা হারানোর ঝুঁকি তৈরি হবে।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বারবার ইতিহাসের প্রসঙ্গ টানেন এবং বলেন, বাংলাদেশের রাজনীতি বারবার একই ভুলের পুনরাবৃত্তি করছে। ক্ষমতার কেন্দ্রীকরণ, ব্যক্তি ও পরিবার নির্ভর রাজনীতি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা দেশের রাজনৈতিক সংকটকে দীর্ঘায়িত করেছে। তার মতে, বর্তমান প্রজন্মের রাজনৈতিক দায়িত্ব হল এই পুনরাবৃত্তির চক্র ভাঙা। তিনি বলেন, এনসিপি সেই লক্ষ্য নিয়েই রাজনীতিতে এসেছে এবং জনগণকে সঙ্গে নিয়েই তারা এই লড়াই চালিয়ে যাবে। তার বক্তব্যে শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরা প্রসঙ্গটি শুধু একটি সম্ভাব্য রাজনৈতিক ঘটনা হিসেবে নয়, বরং একটি প্রতীক হিসেবে উঠে আসে। এটি পরিবারতন্ত্র বনাম গণতন্ত্রের পুরনো বিতর্ককে নতুন করে সামনে এনেছে। আসিফ মাহমুদের মতে, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে পারিবারিক উত্তরাধিকার একটি পরিচিত বাস্তবতা হলেও বাংলাদেশের জনগণ বারবার প্রমাণ করেছে যে তারা অন্ধভাবে এই ধারাকে মেনে নেয় না। সংবাদ সম্মেলনের শেষাংশে তিনি বলেন, এনসিপি কোনো সংঘাত চায় না, তবে জনগণের ইচ্ছা ও ইতিহাসের সত্যকে বিকৃত করার চেষ্টা হলে তারা নীরব থাকবে না। তার ভাষায়, জনগণই এই দেশের প্রকৃত ক্ষমতার উৎস এবং সেই জনগণের স্মৃতি ও ত্যাগকে উপেক্ষা করে কোনো রাজনৈতিক সমীকরণ টেকসই হতে পারে না। তিনি বলেন, সামনে যে রাজনৈতিক পথ চলা শুরু হতে যাচ্ছে, সেখানে এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির দিক নির্দেশনা। এই বক্তব্যের মাধ্যমে এনসিপি স্পষ্টভাবে তাদের রাজনৈতিক অবস্থান তুলে ধরেছে, যা একদিকে বিএনপির নেতৃত্বের বক্তব্যের বিরোধিতা করছে, অন্যদিকে আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতিকেও প্রশ্নের মুখে ফেলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের বক্তব্য আগামী দিনের রাজনৈতিক মেরুকরণ আরও স্পষ্ট করতে পারে এবং নতুন রাজনৈতিক শক্তিগুলোর ভূমিকা নিয়ে আলোচনা জোরদার করবে। একই সঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকা এবং রাষ্ট্রীয় সংস্কার প্রশ্নেও চাপ বাড়তে পারে। বাংলাদেশের রাজনীতির এই পর্যায়ে আসিফ মাহমুদের বক্তব্য কেবল একটি সংবাদ সম্মেলনের বক্তব্য নয়, বরং এটি চলমান রাজনৈতিক বিতর্কের একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হচ্ছে। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।